হ্যালো স্টুডেন্টস, আজকে আমি আলোচনা করব তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া বা তড়িৎ বিশ্লেষণ। দেখো, তড়িৎ বিশ্লেষণে আমরা আমাদের দশম শ্রেণীতে গুণগত ডেটা নিয়ে কাজ করব, গুণগত ডেটা নিয়ে কাজ করব। পরিমাণগত ডেটা আমাদের নেই বা পরিমাণগত নিয়ে আমাদের কাজ করতে হবে না। তো দেখো, এটা খুব কনসেপচুয়াল চ্যাপ্টার, ভালোভাবে না বুঝলে খুবই জটিল লাগবে, আর যদি ঠিকঠাক বুঝতে পারো তাহলে খুবই সহজ লাগবে। এবং না বুঝে এখান থেকে কোনো কোয়েশ্চেন ঠিকঠাকভাবে করা যাবে না। অতএব পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে, বোঝার চেষ্টা করবে। আমি প্রতিটা পয়েন্টে আলোচনা করব। হয়তো তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেরকম অনুযায়ী প্রথম থেকে শুরু করে দিলে হয়তো একটা লেকচারেই শেষ হয়ে যাবে। আমার হয়তো একটু বেশি লাগবে, কারণ আমি প্রতিটা জিনিস ঠিকঠাকভাবে এক্সপ্লেন করব যাতে তোমাদের বোঝার ক্ষেত্রে কোনো অসুবিধে না থাকে। তো দেখো, তাহলে আমরা প্রথমে দেখব জারণ কাকে বলে। জারণ কি? জারণ আমরা জানি, জারণ বলতে আমরা জানি সেটা হচ্ছে লস অফ ইলেকট্রন বা ইলেকট্রন বর্জন। ইলেকট্রন বর্জনকে বলা হয় জারণ। কোনো অণু, পরমাণু বা আয়ন যদি এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে, কোনো অণু, পরমাণু বা আয়ন যদি এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে, তখন তাকে বলা হয় জারণ। তখন তাহাকে জারণ বলে। তাহলে দেখো, কোনো অণু, পরমাণু বা আয়ন যদি এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তখন তাকে জারণ বলে। মানে জারণ বলতে আমরা কি বুঝবো? ইলেকট্রন বর্জন। ইলেকট্রন বর্জনকেই বলবো জারণ। তাহলে ধরো, এখানে আমার জিঙ্ক এর একটা পরমাণু আছে, একটা পরমাণু। জিঙ্কের পরমাণু যদি ইলেকট্রন বর্জন করে, মাইনাস দুটো ইলেকট্রন বর্জন করে, কি হয়ে যাবে? Zn2+ হয়ে যাবে। এখানে মাইনাসটা না দিয়ে এদিকে বলতে পারি +2e। এখানে দুটো ইলেকট্রন লস করেছে, দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, মানে ইলেকট্রন ত্যাগ করেছে বা বর্জন করেছে। তাহলে এটাকে আমরা কি বলবো? এই Zn থেকে Zn2+, এটা হচ্ছে জারণ। জারণ। অনুরূপে ধরো, কোনো এনায়ন যদি নিই, এনায়ন OH- নিলাম, OH- জারণ সংখ্যা কত? -1। এখান থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায়, কি হয়ে যাবে? OH মূলক হয়ে যাবে, OH প্লাস ইলেকট্রন। OH প্লাস ইলেকট্রন, একটা ইলেকট্রন ত্যাগ করে OH মূলকে পরিণত হয়েছে। তো দেখো, সেরকম Cl- যদি আমি নিই, Cl- একটা ইলেকট্রন ত্যাগ করে কি হয়ে যাবে? ক্লোরিন পরমাণু হয়ে যাবে, প্লাস ইলেকট্রন। এখানে জারণ সংখ্যা কত ছিল? -1। এখানে কত? 0। এখানে দেখো, ইলেকট্রন কি হয়েছে? ত্যাগ করেছে, মানে জারণ হয়েছে। এখান থেকে এই ক্লোরিন মাইনাস থেকে ক্লোরিন পর্যন্ত যাওয়ার প্রসেসটাকে আমি কি বলবো? জারণ। এখানে OH- থেকে OH পর্যন্ত যাওয়াটাকে কি বলবো? জারণ। তাহলে জারণ বলতে আমরা কি দেখলাম? যে ইলেকট্রনের বর্জন। ইলেকট্রনের বর্জন হচ্ছে জারণ। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বিজারণ। মুছে দিতে পারি, এটা নোট করা হয়ে গেছে আশা করি। বিজারণ। বিজারণ কোনো অণু, পরমাণু বা আয়ন যদি এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তখন
তাকে বলা হয় বিজারণ, তাকে বলা হয় বিজারণ। তাহলে বিজারণ বলতে আমরা কি জানলাম? বিজারণ মানে হচ্ছে ইলেকট্রনের গ্রহণ। জারণ বলতে জেনেছিলাম ইলেকট্রন বর্জন, বিজারণ বলতে ইলেকট্রন গ্রহণ। ধরো এখানে একটা কপার আছে, Cu2+, কপার আয়ন আছে, Cu2+ আয়ন দুটো ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়েছে। এখানে দেখো জারণ সংখ্যা কত ছিল? +2, এখানে হয়ে গেছে 0। এখান থেকে ইলেকট্রন গ্রহণ করে, এই দুটো ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়েছে। তাহলে এটাকে আমরা কি বলবো? বিজারণ, যেহেতু ইলেকট্রনের গ্রহণ হয়েছে, বিজারণ। ধরো একটা ক্লোরিন আছে, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে Cl- হয়েছে। এই প্রসেসটা কি বলবো আমরা? এই প্রসেসটাকে কি বলবো? বিজারণ। বিজারণ, কারণ এখানে ইলেকট্রনের গ্রহণ হয়েছে। এর বিপরীত প্রসেসটা হয়ে যাবে জারণ। আমার যদি প্রসেসটা এখান থেকে এই দিকে হতো তাহলে হয়ে যেত জারণ। এখানে এদিকে এলে কি হতো? ইলেকট্রনের বর্জন হয়ে যেত, এটা হতো জারণ। তাহলে জারণ কি, বিজারণ কি, সেই জিনিস দুটো আমরা জানলাম। এরপর যেটা আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটার পর এই পুরো চ্যাপ্টারটা দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, তড়িৎ রাসায়নিক শ্রেণী। ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বা তড়িৎ রাসায়নিক শ্রেণী। তাহলে সেটা নিয়ে আমি এখন বলবো। এই যে আমি দেখো একটা পাশে তড়িৎ রাসায়নিক শ্রেণী লিখে রেখেছি, এটা হচ্ছে প্রমাণ বিজারণ বিভব। আমরা যত নিচের দিকে যাব তত কি হবে না, বিজারিত হওয়ার প্রবণতা বাড়বে। বিজারিত হওয়ার প্রবণতা বাড়বে, বিজারিত হওয়ার প্রবণতা, বা কি বলতে পারি না, ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা। যত নিচের দিকে যাব ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা, যত নিচ দিকে যাব তত ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বাড়বে বা বিজারিত হওয়ার প্রবণতা বাড়বে, বা জারণ ক্ষমতা বাড়বে। জারণ ক্ষমতা বলতে আমরা কি বুঝি না, যে পদার্থগুলো খুব নিজে বিজারিত হয়, অন্যকে জারিত করে, তাকে বলা হয়, তার সেই ক্ষমতাটা যত বেশি হয় সেটাই হয় জারণ ক্ষমতা। তো দেখো এই সিরিজে এখানে তো আমরা তড়িৎ বিশ্লেষণে কি করব, কোনো সল্ট নেব বা কোনো অ্যাসিড নেব বা কোনো ক্ষার নেব, যে কোনো কিছু একটা নিয়ে তার তড়িৎ বিশ্লেষণ করব। তার মানে এখানে যেমন ধরো এলআই আছে, এলআই থাকবে না, Li+, Cu+, Ca2+, Na+, Al3+, Zn2+, Fe2+ or 3+, H+, Cu2+ or প্লাস, Ag+, Cl- এরকম। ঠিক আছে, তো দেখো এখানে যত আমি নিচ দিকে যাব তত বিজারিত হওয়ার, ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বাড়বে, তাহলে যদি আমি তোমাকে তুলনা করতে বলি যে Na+ আর H+, এই দুটোর মধ্যে কার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি? যে নিচে আছে, যত নিচের দিকে যাব তত প্রবণতা বাড়বে। তাহলে এখানে নিচে কে আছে? হাইড্রোজেন। তাহলে যদি আমি একটা ইলেকট্রন দিই, এই একটা ইলেকট্রন কে গ্রহণ করবে? যে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে নিচের দিকে আছে, মানে হাইড্রোজেন এই ইলেকট্রনটা গ্রহণ করবে, সোডিয়াম নেবে না, হাইড্রোজেন গ্রহণ করবে এই ইলেকট্রনটা। আচ্ছা, যদি ধরো আমার কপার আর হাইড্রোজেন থাকে, কপার Cu2+ আর H+ আছে, আমার একটা ইলেকট্রন আছে, তাহলে দেখো এখানে কে নিচে আছে? কপার নিচে আছে। তার মানে কার বিজারিত হওয়ার প্রবণতা বেশি? কপারের বিজারিত হওয়ার প্রবণতা বেশি, বা কার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি? যে নিচে আছে তার নিচ দিকে, যত নিচের দিকে যাব তত ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বাড়বে। তার মানে কি হবে না, এখানে আমার কপারের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি হবে হাইড্রোজেনের তুলনায়। তাহলে এখানে যদি ইলেকট্রন দিয়ে, ইলেকট্রন কোন দিকে যাবে বা কে গ্রহণ করবে? কপার গ্রহণ করবে, হাইড্রোজেন পাবে না। আমি যদি সিলভার আর কপারের মধ্যে বলি, Ag আর Cu, সিলভার আর কপার, এদের মধ্যে যদি ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বলি, কার প্রবণতা বেশি হবে? যে নিচে আছে, এই সিরিজে কে নিচে আছে? Ag+, তাহলে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কার বেশি হবে? Ag+,
মানে এজি প্লাস এই ইলেকট্রন গ্রহণ করে এজিতে রূপান্তরিত হবে, এজিতে রূপান্তরিত হবে, কপার Cu2+ হিসাবেই থাকবে, এই হিসাবেই থাকবে। যদি ইলেকট্রন পায়, ইলেকট্রন কে গ্রহণ করবে? এজি প্লাস গ্রহণ করবে, কারণ এর ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি, এর ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বেশি। আমার যদি তোমার সোডিয়াম আর জিঙ্কের মধ্যে থাকে, ধরো এখানে সোডিয়াম Na+ আছে আর Zn2+ আছে, ইলেকট্রন গ্রহণ করার কার প্রবণতা বেশি হবে? যে নিচে আছে, এই সিরিজে যে নিচে আছে, এই সিরিজের নিচে কে আছে? জিঙ্ক আছে। তার মানে কি হবে? জিঙ্কের এই ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি হবে। আমার যদি কোনো সলিউশনের মধ্যে সোডিয়াম, কোনো দ্রবণের মধ্যে Na+ এবং Zn2+ দুটো আয়নে বর্তমান থাকে এবং সেখানে ইলেকট্রন যদি আমি দিতে পারি, ইলেকট্রন দেওয়ার মতো পজিশন থাকে, তাহলে সেই ইলেকট্রনকে কে গ্রহণ করবে? না Zn2+ গ্রহণ করবে। Zn2+ ইলেকট্রোকেমিক্যাল সিরিজের নিচে আছে, এই ইলেকট্রন যাবে জিঙ্কের দিকে বা জিঙ্ক গ্রহণ করবে এই ইলেকট্রন, কারণ জিঙ্কের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি এই সিরিজ অনুসারে। তাহলে আমরা বুঝতে পারছি যে এর গুরুত্ব কতটা। আমার যখন অনেকগুলো ক্যাটায়ন ক্যাথোডে যাবে, তখন কে ইলেকট্রন গ্রহণ করবে সেটা নির্ভর করবে এই সিরিজের উপর। অতএব আমাদের এই সিরিজটা ভালোভাবে বুঝতে হবে এবং এই সিরিজটা ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে আমরা এখানে দেখলাম যে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কোন ক্ষেত্রে কার কার বেশি হয় সেটা জানলাম। এটা মুছে দিই। এরপর দেখো, এটা গেল বিজারণ ক্ষমতা। বিজারণ ক্ষমতা কি হলো? নিচের দিকে বাড়লো বা ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বাড়লো নিচের দিকে। নিচ থেকে যত উপরের দিকে যাব, তত কি হবে? না জারণ ক্ষমতা বাড়বে। জারণ ক্ষমতা বাড়বে। জারণ ক্ষমতা মানে ইলেকট্রন বর্জন করার প্রবণতা। ইলেকট্রন বর্জন করার প্রবণতা বাড়বে। বর্জন করার প্রবণতা যত আমরা উপরের দিকে যাব, তত কি হবে? ইলেকট্রন বর্জন করার প্রবণতা বাড়বে। তাহলে আমার যদি এখানে OH- এবং Cl-, OH- এবং Cl- এই দুটো আয়ন থাকে, কার ইলেকট্রন বর্জন করার প্রবণতা বেশি হবে? যে উপরে থাকবে। যত উপরের দিকে যাব, তত ইলেকট্রন বর্জন করার প্রবণতা বাড়বে। তার মানে এখানে যদি আমি এই দুটোর মধ্যে তুলনা করি, এদের মধ্যে উপরে কে আছে? উপরে আছে ক্লোরিন। ক্লোরিনের ইলেকট্রন বর্জন করে জারিত হওয়ার প্রবণতা বেশি OH- চাইতে। তাহলে ইলেকট্রন কে বর্জন করবে? এই ইলেকট্রন বর্জন করে Cl+ ইলেকট্রন হবে, এ এনায়ন হিসাবেই রয়ে যাবে। আবার যদি OH- এবং SO4 এর মধ্যে তুলনা করি, OH- ও SO4, এখানে দেখো কার ইলেকট্রন বর্জন করার প্রবণতা বেশি? ইলেকট্রন বর্জন করার প্রবণতা বেশি তার হবে যে উপরের দিকে থাকবে। যে এই সিরিজে উপরের দিকে থাকবে, তার ইলেকট্রন বর্জন করার প্রবণতা বেশি। আবার যে সিরিজের নিচের দিকে থাকবে, তার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি। তার মানে এখানে ইলেকট্রন বর্জন করার প্রবণতা কার বেশি? OH- বেশি। OH- এই দেখো SO4 চাইতে উপরে আছে, তার মানে এখানে OH- ইলেকট্রন বর্জন করার প্রবণতা বেশি। এখানে OH- ইলেকট্রন বর্জন করে OH মূলকে পরিণত হবে। এখানে OH- ইলেকট্রন বর্জন করবে, SO4 ইলেকট্রন বর্জন করতে পারবে না। এরপর দেখো, আমি এতক্ষণ ক্যাটায়নের উপর সিরিজটা তৈরি করেছিলাম। আমি এখানে চার্জগুলো মুছে দিয়েছি। চার্জগুলো মুছে দিই, কারণ জিঙ্ক তো কখনো Zn2- বা Zn- হয় না, সোডিয়ামও Na-, পটাশিয়ামও K- হয় না। তাহলে দেখো, ধাতুর যদি জারণ হতে হয়, ধাতুর জারণ হতে গেলে কি হবে? না ধাতুর জারণ হতে গেলে ধাতুর সর্ববহিস্থ কক্ষ থেকে ইলেকট্রনগুলো বের করতে হবে আমাকে। তার মানে সোডিয়ামের যদি জারণ করাতে চাই, সোডিয়াম থেকে Na+ ইলেকট্রন হবে। তো দেখো এখানে এই সিরিজের আমি যদি তোমাকে বলি যে Ag আছে আর Cl- আছে, কার ইলেকট্রন বর্জন করার প্রবণতা বেশি হবে? কে বেশি তাড়াতাড়ি ইলেকট্রন বর্জন করে
এ ক্যাটায়নে পরিণত হবে, এই মূলকে ক্লোরিন কি বলবো পরমাণুতে পরিণত হবে, এ ক্যাটায়নে পরিণত হবে, এ পরমাণুতে পরিণত হবে। তাহলে দেখো এই সিরিজে আমার উপরে কে আছে, এজি আছে, এজি আছে, ক্লোরিনের উপরে এজি আছে, মানে এজি বা সিলভারের জারিত হওয়ার প্রবণতা বেশি। এ খুব সহজেই ইলেকট্রন বর্জন করে মাইনাস এজি প্লাস হিসাবে চলে আসবে, এই ইলেকট্রন বর্জন করার সুযোগ পাবে না। আবার যদি কপার, ধরো কপারও আছে আর সিইউ আর ওএইচ মাইনাস, সিইউ আছে ওএইচ মাইনাস আছে, কে এই দুটোর মধ্যে ইলেকট্রন বর্জন করার মতো সুযোগ থাকলে কে ইলেকট্রন আগে বর্জন করবে, কপার করবে না ওএইচ মাইনাস করবে? ওএইচ মাইনাস নিচে আছে, কপার উপরে আছে, টেন্ডেন্সি উপরের দিকে বাড়বে। সবচাইতে ইলেকট্রন বর্জন করার টেন্ডেন্সি বেশি লিথিয়ামের, সবচাইতে কম এই সিরিজটার মধ্যে বলছি সবচাইতে কম SO4 2 মাইনাসের। তাহলে দেখো কপার আছে ওএইচ মাইনাসের উপরে, তার মানে কোপারের ইলেকট্রন বর্জন করার প্রবণতা বেশি। কোপার দুটো ইলেকট্রন বর্জন করে Cu2+ হিসাবে আসবে, Cu2+ হয়ে যাবে, ওএইচ মাইনাস হিসাবে সলিউশনে থাকবে। আমি যদি এই পুরো সিরিজটার মধ্যে বলি, এই পুরো সিরিজটার মধ্যে যে যতটা আমার এখানে লেখা আছে এর মধ্যে সবচাইতে ইলেকট্রন বর্জন করার প্রবণতা কার বেশি? লিথিয়ামের সবচাইতে ইলেকট্রন বর্জন করার প্রবণতা কার কম? না SO4 2 মাইনাসের। ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা যদি বলি, ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা কার সবচাইতে বেশি? SO4 2 মাইনাস ইলেকট্রন অলরেডি গ্রহণ করে নিয়েছে। আমি এই প্লাস পর্যন্ত বলছি, যে যতদূর আমি প্লাস দেখাতে পেরেছিলাম এজি প্লাস পর্যন্ত। তাহলে এখানে আমি যদি এজি প্লাস, Li প্লাস টু এজি প্লাস, সবগুলোই যেরকম চার্জ হিসাবে থাকার কথা সেরকম হিসাবে আছে চার্জের। তো দেখো আমি যদি এই সিরিজটার মধ্যে Li প্লাস ও এজি প্লাসের মধ্যে তুলনা করি, তাহলে সবচাইতে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কার বেশি? এজি প্লাসের। সবচাইতে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা এজি প্লাসের, সবচাইতে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কম কার? Li প্লাসের। ঠিক আছে, তাহলে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ আমরা জানলাম। তড়িৎ রাসায়নিক শ্রেণী বা প্রমাণ বিজারণ, এটাকে বলা হয় প্রমাণ বিজারণ বিভব। এর মান আছে, বিভিন্ন মানগুলো তোমাদের জানার প্রয়োজন নেই, এই সিরিজটা মোটামুটি একটু জেনে রাখবে, এগুলোই তোমাদের কাজে লাগবে। এর মধ্যে অনেকে আরও ঢুকে আছে, সেগুলো আমি লিখছি না, যেগুলো তোমাদের কাজে লাগবে শুধুমাত্র সেগুলোই লিখেছি। সেগুলো যদি বলি যে প্রমাণ বিজারণ বিভব অনুসারে ডিসেন্ডিং অর্ডারে লেখা আছে, আর যদি প্রমাণ জারণ হিসাবে বলি তাহলে অ্যাসেন্ডিং অর্ডারে লেখা আছে। তো তোমরা এই জিনিসটা একটু ভালোভাবে লিখে নেবে খাতাতে, এটা পরে অনেক ক্ষেত্রেই কাজে লাগবে। এখন আমরা পড়ব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এই সিরিজটা মুছে দিলাম, এটা একটু লিখিয়ে দিই। লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক। ঠিক আছে, তো দেখো এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনগুলো? যে সমস্ত পদার্থ গলিত বা কোনো উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে, তো তাদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবং তড়িৎ বিশ্লেষণের কালে এদের কি হয়? এদের রাসায়নিক পরিবর্তন হয়। তাহলে আমি এখানে সংজ্ঞাটা একটু লিখে নিই, পজ করে লিখে নিই, তোমাদের সুবিধে হবে। দেখো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনগুলো? না যেসব যৌগিক পদার্থ গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনকালে রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে নতুন পদার্থ সৃষ্টি করে, তাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনগুলো? না যেগুলো গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে, যেমন NaCl কি হয়? না একে যদি গলানো হয়, নর্মালি এরা কঠিন অবস্থায় থাকে, একে যদি গলানো হয়, গলালে গলিত অবস্থায় কি হয়? না Na+ ও Cl- আয়নে বিয়োজিত হয়ে যায়, Na+ ও Cl- আয়নে বিয়োজিত হয়ে যায়। বা জলে দ্রবীভূত করলে, একে যদি জল দেওয়া হয়, জল H2O অর হিট, তাপ দিয়ে যদি গোলানো হয় বা জলে দ্রবীভূত করা হয়, তাহলে সোডিয়াম ক্লোরাইড Na+ ও Cl- আয়নে বিয়োজিত হয়ে যায়। বিয়োজিত হওয়ার পর এগুলো কি হয়? না এগুলো এই আয়নগুলো তড়িৎ পরিবহন করে, এবং তড়িৎ পরিবহনকালে এদের কি হয়?
এদের রাসায়নিক পরিবর্তন হয়, এদের রাসায়নিক পরিবর্তন হয়ে নতুন পদার্থ সৃষ্টি হয়, এদের রাসায়নিক পরিবর্তন হয়ে নতুন পদার্থ সৃষ্টি হয়। যেমন এর জলীয় দ্রবণের যদি তড়িৎ বিশ্লেষণ করা হয়, NaCl এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে NaOH উৎপন্ন হয়, NaOH উৎপন্ন হয়। তো এই প্রসেসটাকে এই যে পদার্থ, এই সমস্ত পদার্থকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দুই রকমের হয় প্রধানত। কি না, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ও তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, দুই প্রকারের হয়। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দুই প্রকারের, কি না, মৃদু ও তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য। মৃদু তড়িৎ বিশ্লেষ্য কোনগুলো না, যেগুলো জলীয়, আমরা যদি এদের জলীয় দ্রবণে দ্রবীভূত অবস্থায় কম পরিমাণে বিয়োজিত হয়, সম্পূর্ণ বিয়োজিত হয় না, তাদের বলা হয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে বিয়োজিত হয় না, তাদের বলা হয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যেমন মৃদু অ্যাসিড, মৃদু ক্ষার। মৃদু অ্যাসিড ও মৃদু ক্ষারের সমন্বয়ে যে সমস্ত লবণ উৎপন্ন হয় সেগুলো হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। মৃদু অ্যাসিড কোনগুলো, যেমন অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, HCOOH ফর্মিক অ্যাসিড। আবার মৃদু ক্ষার যেমন CH3CHO। আবার আছে অ্যামোনিয়াম, মৃদু ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH, ঠিক আছে। আবার আছে তোমার ইউরিয়া CONH2 এর হোল 2, AlCl3 এইগুলো হচ্ছে আমার মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্য কোনগুলো না, যেগুলো তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার বা তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের সমন্বয়ে যে সমস্ত লবণ তৈরি হয়, তো সেগুলো হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি হয় না, এরা জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে বিয়োজিত হয়, সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, সম্পূর্ণ বিয়োজিত হয়, সম্পূর্ণ বিয়োজিত হয়ে আয়নে বিভাজিত হয়ে যায়। তীব্র অ্যাসিড যেমন HCl, H2SO4, HNO3। তীব্র ক্ষার যেমন NaOH, KOH, CaOH এর হোল 2, এই সমস্ত। লবণ যেমন NaCl, KCl, KNO3, এই সমস্ত লবণ। তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষ্য কোনগুলো, তীব্র তড়িৎ বিশ্লেষ্য কোনগুলো আমরা জানলাম। এরপর পড়ব তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ জানলাম, এটা মুছে দিতে পারি, নোট করা হয়ে গেছে। এরপর পড়ব তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ যে পদ্ধতিতে গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎ পরিবহনের ফলে পদার্থটি রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে নতুন পদার্থের সৃষ্টি করে, তাকে তড়িৎ বিশ্লেষণ বলে। তাহলে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে না, যে পদ্ধতিতে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে পদার্থটি কী হয় না, রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে নতুন পদার্থ উৎপন্ন করে, সেই পদ্ধতিকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। যেমন আমরা NaCl এর উদাহরণেই দিলাম, ধরো কপার সালফেট উদাহরণ দিই। কপার সালফেটের জলীয় দ্রবণের যদি তড়িৎ বিশ্লেষণ করি, কি হবে আমার, দেখো ইলেকট্রোকেমিক্যাল সিরিজ মনে করো, কে যাবে, কোপার নিচে আছে, কোপার চলে যাবে, Cu2+ ইলেকট্রন গ্রহণ করে নেবে। জলীয় দ্রবণ H2 আছে, তাহলে H+ আছে, তাহলে কে পড়ে থাকবে, H+ পড়ে থাকবে। কোপার দণ্ডে জমা হয়ে যাবে বা ইলেকট্রোডে জমা হয়ে যাবে। আর কে থাকবে, SO4 যাবে না OH- যাবে, যে উপরে আছে সে চলে যাবে, যে উপরে আছে সে ইলেকট্রন বর্জন করবে, তার মানে OH ইলেকট্রন বর্জন করবে। কে থাকবে সলিউশনে, SO4 থেকে যাবে, H+ থেকে যাবে, SO4 থেকে যাবে। কি হবে, H2SO4 উৎপন্ন হবে। CSO4 এর যদি জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করি, H2SO4 উৎপন্ন হবে। তো এরকম হয় যে কোনো পদার্থের মধ্য দিয়ে তড়িৎ বিশ্লেষণ করলে সেই পদার্থটা রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে নতুন পদার্থের সৃষ্টি করে, এই প্রসেসটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। তাহলে আমরা এখন আর গোটা কত জিনিস জেনে নিই, তারপর তড়িৎ বিশ্লেষণে যাব। এখন জানবো আমরা ইলেকট্রোড বা তড়িৎদ্বার।
ইলেকট্রোড বা তড়িৎদ্বার। দেখো তড়িৎদ্বার বা ইলেকট্রোড কি না, তড়িৎ রাসায়নিক কোষে দুটি ধাতব দণ্ড বা পাতকে ব্যাটারির সাথে সংযুক্ত করে উপযুক্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণে আংশিক নিমজ্জিত করা হয়। এই ধাতব দণ্ড বা পাত দুটিকে তড়িৎদ্বার বলে। দেখো এখানে আমরা ব্যাটারির সাথে সংযুক্ত করব কেন, ব্যাটারির সাথে বা ডিসি কারেন্টের সাথে বা সমপ্রবাহের সাথে সংযুক্ত করা হয়। আমরা তো তাহলে বাড়ির যে কারেন্ট আমরা এসি কারেন্ট ব্যবহার করি, সেই এসি কারেন্টের সাথে কি ওই তড়িৎদ্বার দুটোকে সংযুক্ত করতে পারি না? না, পারি না। এসি কারেন্ট বা পরিবর্তী প্রবাহতে কি হয়, আমরা আগে পড়েছিলাম তড়িতের চ্যাপ্টারে যে পরিবর্তী প্রবাহে কি হয়, কারেন্ট তার অভিমুখ সর্বদাই চেঞ্জ করে। এখানে আমরা কি করব, দুটো তড়িৎদ্বার নেওয়া হয়, এটা ধরো অ্যানোড হিসাবে নিয়েছি, এটা ক্যাথোড হিসেবে নিয়েছি। এটা হয়তো পজিটিভ অ্যানোড কি হয়, অ্যানোড হয়ে যায় পজিটিভ, ক্যাথোড হয়ে যায় নেগেটিভ, ক্যাথোড হয়ে যায় নেগেটিভ। আমি ধরো এখানে এটা দুটো তড়িৎদ্বারকে তড়িৎ উৎসের সাথে যোগ করেছি। আমি এখানে ক্যাথোড অ্যানোডকে কি রাখবো, অ্যানোডকে সবসময় পজিটিভ রাখবো, ক্যাথোডকে সর্বদাই নেগেটিভ রাখবো। এখন যদি ব্যাটারি যোগ না করে আমরা এসি কারেন্ট যোগ করি, এসি কারেন্ট যোগ করা হলো, এখানে এসি কারেন্ট যোগ করা হলো। এসি কারেন্টের বৈশিষ্ট্য আমরা কি জানি, আমরা বলেছিলাম যে বাড়ির যে আমরা কারেন্ট ব্যবহার করি সেখানে প্রতি সেকেন্ডে 100 বার অভিমুখ চেঞ্জ করে। মানে কি হয়ে যাবে, এই যে আমরা এটা অ্যানোড হিসাবে ব্যবহার করেছি, অ্যানোড, এই অ্যানোড কি সর্বদাই অ্যানোড হিসাবে থাকবে? থাকবে না। কেন থাকবে না? না, এই যে এসি কারেন্ট এখন প্লাস আছে, সঙ্গে সঙ্গে মাইনাস হবে, আরও প্লাস আরও মাইনাস হবে, সর্বদাই তার অভিমুখ চেঞ্জ করবে। তার মানে এখানে যে আয়নগুলো আছে, আয়নগুলো Na প্লাস, ধরো Na প্লাস, এখানে পজিটিভ আছে, Cl মাইনাস আছে, ধরো Cl মাইনাস এখানে পজিটিভ দিয়ে আছে, এদিকে আসার চেষ্টা করছে, সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, A নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ হলে আরও বিকর্ষণ করবে, আরও পজিটিভ হবে, আরও আকর্ষণ করবে, আরও বিকর্ষণ করবে, এরকম হিসাবে চলতেই থাকবে। তাহলে কোনো তড়িৎ বিশ্লেষণ হবে না। আমরা যদি এসি কারেন্ট ব্যবহার করি সেক্ষেত্রে কি করা হয়, সর্বদাই ডিসি কারেন্ট বা সমপ্রবাহ ব্যবহার করা হয়, যাতে কি হয় না, অ্যানোডটা সর্বদাই পজিটিভেই থাকে, ক্যাথোডটা সর্বদাই নেগেটিভেই থাকে। ডিসি কারেন্ট বা সমপ্রবাহতে প্রবাহ কখনোই অভিমুখ চেঞ্জ করে না, প্রবাহ সর্বদাই একই মুখে প্রবাহিত হয়। এসি কারেন্ট ডিসি কারেন্ট কীভাবে তৈরি করা হয় সেটা আমরা আলোচনা করেছি তড়িতের চ্যাপ্টারে। তো সেখান থেকে তোমরা যদি এসি এবং ডিসি না দেখে থাকো দেখে নেবে, বুঝতে পারবে আশা করি। তো সেই জন্য আমরা কি করব না, সর্বদাই সমপ্রবাহ ব্যবহার করব। সমপ্রবাহ ব্যাটারির সাথে যুক্ত করে সমপ্রবাহ পাওয়া যায়, বা তো আমরা যদি তড়িৎ উৎসের সঙ্গে যোগ করি, এমন তড়িৎ উৎসের সঙ্গে যোগ করব যেখান থেকে আমরা সমপ্রবাহ পাবো। বা যদি বাড়ির কারেন্টের সাথে যোগ করতে চাই তাহলে এসি কারেন্টকে আগে ডিসি কারেন্টে কনভার্ট করে বা ডিসি কারেন্টে কনভার্ট করে নেওয়ার পর আমি এখানে ব্যবহার করব। তো দেখো তড়িৎদ্বার দুই রকমের হয়। তড়িৎদ্বার হচ্ছে তোমার, এটা মুছে দিই, লেখা হয়ে গেছে আশা করি। তড়িৎদ্বার সক্রিয় তড়িৎদ্বার আর নিষ্ক্রিয় তড়িৎদ্বার। সক্রিয় তড়িৎদ্বার ও নিষ্ক্রিয় তড়িৎদ্বার। সক্রিয় তড়িৎদ্বার কোনগুলো না, সক্রিয় তড়িৎদ্বার হচ্ছে সেগুলোই যেগুলো তড়িৎ বিশ্লেষণের সময় রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে যায়। সেই সমস্ত ইলেকট্রোডগুলো বা তড়িৎদ্বারগুলো হচ্ছে সক্রিয় তড়িৎদ্বার। যে সমস্ত তড়িৎদ্বারগুলো তড়িৎ বিশ্লেষণের সময় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কোষ বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাহলে কি বলবো না, কোষ বিক্রিয়ায় অংশগ্রহণ করে বা তড়িৎ বিশ্লেষণে অংশগ্রহণ করে। তড়িৎদ্বারগুলো তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণে অংশগ্রহণ করে, মানে সঙ্গে এদেরও রাসায়নিক পরিবর্তন হয় তড়িৎদ্বারেরও। সেগুলো কোনগুলো হয়ে থাকে, আমরা যদি সোডিয়াম, পটাশিয়াম বা জিঙ্ক, কপার, এজি এইসব ইলেকট্রোড ব্যবহার করি, এইসব ইলেকট্রোড ব্যবহার করি, এগুলো হচ্ছে সক্রিয় ইলেকট্রোড। এই ইলেকট্রোডগুলো কি হয় না, এরা
কোষ বিক্রিয়াতে অংশগ্রহণ করে, সঙ্গে সঙ্গে এদেরও রাসায়নিক পরিবর্তন হয়। ইলেকট্রোডগুলো আমরা যে তড়িৎদ্বারগুলো নিয়েছি সেই তড়িৎদ্বার হিসাবে যদি এগুলো নিয়ে থাকি, এগুলো নিলে এরা কোষ বিক্রিয়াতে অংশগ্রহণ করে যায় এবং এদেরও রাসায়নিক পরিবর্তন হয়ে থাকে। নিষ্ক্রিয় তড়িৎদ্বার কোনগুলো? না, যে সমস্ত তড়িৎদ্বার কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তারা যেরকম অবস্থায় নিয়েছিলাম সেরকম অবস্থাতেই থেকে যায়। রাসায়নিক বিক্রিয়ায় বা কোষ বিক্রিয়ায় অংশগ্রহণ করে না তাদের বলা হয় নিষ্ক্রিয় তড়িৎদ্বার। যেমন প্ল্যাটিনাম তড়িৎদ্বার, তারপর গ্রাফাইট তড়িৎদ্বার, প্ল্যাটিনাম তড়িৎদ্বার, এই সমস্ত তড়িৎদ্বারগুলো কি হয়, এরা কোষ বিক্রিয়াতে অংশগ্রহণ করে না। এরা সেলের মতো রিয়াকশান করে যায়, কোষে যেখানে রিয়াকশান হওয়ার কথা হয়ে যায়, কিন্তু এরা সরাসরি কোষ বিক্রিয়াতে অংশগ্রহণ করে না। এদেরকে বলা হয় ইনার্ট ইলেকট্রোড বা নিষ্ক্রিয় তড়িৎদ্বার। আমাদের ক্ষেত্রে আমরা এখন যেগুলো পড়বো, যে তড়িৎ বিশ্লেষণগুলো, আমরা কিন্তু সবসময় ইনার্ট ইলেকট্রোড বা নিষ্ক্রিয় তড়িৎদ্বার নিয়ে কাজ করব। সক্রিয় তড়িৎদ্বার নিয়ে আমাদেরকে কাজ করতে হবে না, আমি এটা একটু বলে দেব। আমরা কিন্তু পড়ব এটাই, নিষ্ক্রিয় তড়িৎদ্বার নিয়ে তড়িৎ বিশ্লেষণ।